আজ শুনবেন অদিতি ঘোষের লেখা গল্প একই অঙ্গে দুটি রূপ। ডক্টর মজুমদারের নির্দেশ মতো গত 2 মাস ধরে সকাল বিকেলে 15-20 মিনিট ধরে হাঁটছেন এখন নিরুপমা। মন্দ লাগে না একটু হাঁটাহাঁটি করে এসে স্টেশন চত্বরের বেঞ্চে বসতে। মফস্বল এলাকার এই স্টেশনের এক প্রান্তে কিছু দোকান, রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, সাইকেল রাখার গ্যারেজ থাকলেও অন্য প্রান্তে সবুজের সমারোহ যেন মন প্রাণ জুড়িয়ে দেয়। ফ্রেশ অক্সিজেনের লোভে আরও অনেকেই আসেন। অল্প বয়সী ছেলেমেয়েরাও, যুবক যুবতীরা হাঁটতে হাঁটতে এদিকে এলেও কেউ বসে না। যারা স্টেশন চত্বরে এসে বসেন তারা সকলেই বয়স্ক। এদের মধ্যে 2 জন মাত্র মহিলা, বাকি বেশিরভাগই পুরুষ। তারা কেউ তার সমবয়সী, কেউ বা তার থেকেও বয়স্ক। এই 61 বছর বয়সে নারী পুরুষের ভেদাভেদ করার মতো মানসিকতা থাকে না। তারা সবাই সিনিয়র সিটিজেন। এটাই এখন তাদের একমাত্র পরিচয়। মুখ চেনা সবাই, তাই দেখা হলে ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে অথবা 2-1টা শব্দের মাধ্যমে সৌজন্য বিনিময় হয়। পুরুষেরা যদিও বা মাঝে সাঝে তার সাথে একটু একটু কথা বলেন, মহিলা 2 জন মোটেই বলেন না। তারা বসেন একটু তফাতের গাছের তলার বেদিতে। ওই জায়গাটায় শেড না থাকায় পাখিরা নোংরা করে, তাই সচরাচর ওখানে বসে না কেউ। ওনারা 2 জন ওখানে বসে জোরের পায়রার মতো সারাক্ষণ নিজেদের মধ্যে বকবকুম করেন। তারা একদমই পাত্তা দেয় না নিরুপমাকে। এই নিয়ে অবশ্য নিরুপমারও কোনো সমস্যা নেই। তিনি বের হন তো ডাক্তারের কথা মতো হাঁটতে আর একটু হাওয়া খেতে। কেউ কথা বলল বা না বলল তাতে তার কিছু যায় আসে না। সকাল থেকে সুযোগ সুবিধা মতো খেপে খেপে ফোন করে মেয়েরা। 2 মেয়ের সঙ্গে ফোনে গল্প করে মন হালকা করে ফেলেন তিনি। কাজেই অন্য কাউকে তার আর দরকার কি। আগে স্টেশনে কাঠের বা লোহার পাত বসানো বেঞ্চ ছিল। বেশ কয়েক বছর আগেই লম্বা লম্বা কংক্রিটের বেদি তৈরি হয়েছে। বেদিগুলোর মধ্যে একটা করে গার্ড দিয়ে এমনভাবে তৈরি হয়েছে যাতে দুদিকেই বসতে পারে মানুষ। নিরুপমা যে দিকটায় বসেছিলেন সেখানে আর কেউ বসেননি আজ। উল্টো দিকের বেদিতে বসে 3-4 জন ভদ্রলোক রোজই নানা বিষয়ে আলোচনা করেন। কখনো রাজনীতি, কখনো দেশের শিক্ষার হাল বা চাকরির পরিস্থিতি, কখনো জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এসব নিয়েই চলে কথাবার্তা। সময় সময় ঠান্ডা লড়াই যে হয় না তাদের মধ্যে তা নয়। এদের আলোচনা কানে এলেও তাতে আমল দেন না নিরুপমা। তিনি পুরোপুরি গৃহবধূ। 19 বছর বয়সে বিয়ে হয়েছিল তাঁর। পড়াশোনায় তেমন আগ্রহ না থাকায় ক্লাস 9 পর্যন্ত পড়ে আর পড়েননি। বিয়ে হয়ে সেই যে সংসারে ঢুকেছেন তারপর থেকে আর সেভাবে সংসার ছেড়ে বাইরে বেরোনো হয়নি। দীক্ষা নেওয়ার পর একবার হরিদ্বার গেছিলেন। রেলের পাশ থাকা সত্ত্বেও আর কোথাও যাওয়া হয়নি। এখন তো বাইরে বেরোনোর পাঠ নেই একেবারেই। নিউজ চ্যানেল যেমন ভুলেও খোলেন না, তেমনি খবরের কাগজও ছুঁয়ে দেখেন না। তাই বহির্জগৎ সম্বন্ধে ধ্যান ধারণা অত্যন্ত কম। আগে রেডিওতে গান শোনার আর সেলাইয়ের নেশা ছিল তাঁর। তারপর বাড়িতে টিভি আসার পর থেকে কাজের অতিরিক্ত সময় টিভি সিরিয়ালের নেশায় বুঁদ হয়ে থাকেন তিনি। সন্ধ্যের আগেই জপান্নিক সেরে বসেন টিভির সামনে। এখন তো রাত্রি 11টা পর্যন্ত সিরিয়াল দেখেন। আবার বেলা 11টার থেকে বসে পড়েন অন্য চ্যানেলে সিরিয়ালে রিপিট টেলিকাস্ট দেখতে। আগে বিকেলে ছাদে ঘুরতেন, এখন শুরু হয়েছে হাঁটতে আসা। এভাবেই চলে যায় তার দিনগুলো। নিরুপমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগেই। ছোট মেয়ের বিয়ে দেওয়ার 2 বছর পর নিরুপমার স্বামী প্রবীর হালদার দেহ রেখেছিলেন। দেখতে দেখতে সেও 3 বছর হয়ে গেছে। 2 মেয়ের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 1.5 বছরের। তবে তার ছেলে ছোট মেয়ের থেকে পুরো 10 বছরের ছোট। এক নাগাড়ে সংসার টানতে আর ভালো লাগছিল না তার। তাই তাড়াহুড়ো করে 8 মাস আগে একমাত্র ছেলে পবিত্রর বিয়ে দিয়েছেন নিরুপমা। নিজে পছন্দ করে বৌমা এনেছিলেন। তার পুত্রবধূ অহনা MA পাস, সুশ্রী ও শান্ত স্বভাবের। তবু বিয়ের 1 মাস পরই তার মনে হয়েছিল তিনি ভুল করে ফেলেছেন পাত্রী নির্বাচনের ব্যাপারে। পুত্রবধূ মনের মতো হয়নি তাঁর। কাজকর্মে তার মতো পটু নয়। তাছাড়া রংটাও ফর্সা হলেও মুখশ্রী তেমন ভালো নয়। দত্তগিন্নির ছেলের বউ এতটা ফর্সা না হোক, মুখটা খুব সুন্দর, চোখগুলো কি সুন্দর টানা টানা। তার বৌমা অহনার চোখগুলো কেমন যেন গোল গোল। তখন যে কি করে ভালো লেগে গিয়েছিল কে জানে। এখন আর হাত কামড়ানো ছাড়া কোনো উপায় নেই। নিরুপমার স্বামী রেলে ভালো পোস্টে চাকরি করতেন।
তাই পেনশন মন্দ পান না নিরুপমা। সেই জন্য একটু দেমাকে থাকেন। পবিত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রাইভেট ফার্মে চাকরি করে। স্যালারি তেমন বেশি কিছু নয়, তবু মায়ের পেনশনের টাকা থেকে কিছু নেয় না ও। সেই টাকা নিরুপমা নিজের ইচ্ছে মতো খরচ করেন। তার সিংহভাগটাই অবশ্য চলে যায় মেয়েদের ও নাতি নাতনিদের আবদার মেটাতে। সংসারের সব দায়ী দায়িত্ব পবিত্র ঠিকমতো পালন করলেও এখনও নিরুপমার কথা মতোই চলে সংসার। তার নির্দেশ ছাড়া সংসারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না পবিত্র। এই কারণে ছেলেকে নিয়ে গর্বে সীমা নেই তার। তবে বৌমা কোনোভাবেই তার প্রিয় পাত্রী হয়ে উঠতে পারেনি আজও। বসে থাকতে থাকতে হঠাৎ নিরুপমার কান চলে গেল তার উল্টো দিকে বসা ভদ্রলোকের আলোচনায়। আজ একটু অন্যরকম আলোচনা হচ্ছে ওদের মধ্যে। এখানে যারা বসেন তাদের ঠিকঠাক পরিচয় জানেন না নিরুপমা। একে অন্যের টাইটেল ধরেই সম্বোধন করেন। যাকে ঘোষালদা বলে ডাকেন সবাই, তিনি নিজের স্ত্রীর নাম করে যা যা কথা বলে চলেছেন সবই যেন নিরুপমার কথা। আরে বাবা, হাত থেকে কাঁচের গ্লাস পড়ে যেতেই পারে, আর কাঁচের গ্লাস পড়ার পর যে অক্ষত থাকবে না সেটা তো জানা কথা। তাই বলে তখনই তাকে ভেঙচি কেটে বলতে হবে মায়ের আমার হাতে পায়ে লক্ষ্মী। আটা মাখতে গেলে দুটো রুটির বেশি হতেই পারে, ফ্রিজ তো আছে, ফ্রিজে ভরে রাখলেই মিটে যায়। তা নয়, সেই জন্য তাকে অত কথা শোনাতে হবে। আর তরকারিতে নুন ঝাল তেল কোনো কিছুই কম বেশি হলে তো কথাই নেই, অমনি উনি ঘ্যানঘ্যানানি শুরু করবেন। এমন অখাদ্য রান্না বাপের জন্মে খাইনি, না খেয়ে মরতে হবে এবার আমাকে। আসলে বৌমার কোনো কিছু পছন্দ নয় ওনার। পরের বাড়ির মেয়ে বলে যেন সব কিছুতেই দোষ খুঁজে বার করতে হবে। বেদির উল্টো দিকের কোনায় বসে থাকা নিরুপমা ঘাড় ঘুরিয়ে তাকালেন ওদের দিকে। দেখলেন সবাই তাকিয়ে রয়েছে ঘোষালদার দিকে। দেবনাথ পদবীর ভদ্রলোক বললেন, সে কি, আপনি আপনার স্ত্রীকে বোঝাতে পারেন না ঘোষালদা? বোঝানোর চেষ্টা তো করি, কিন্তু উল্টো কথা বোঝানোর জন্যও তো অন্য লোক আছে। তাদের বোঝানোর ক্ষমতা আমার থেকে হয়তো বেশি। ভর পদবীর ভদ্রলোক বললেন, তারা কারা ঘোষাল? কারা আবার? আমার গুণধরী কন্যারা। দেখে শুনে বিয়ে দিয়েছি ভালো ঘরে, নিজের সংসারটা ভালো করে কর। তা নয় সারাক্ষণ ফোনে বুদ্ধি দেবে মাকে। দূর থেকে মায়ের জন্য দরদ যেন উথলে উঠছে, অথচ প্রয়োজনের সময় তাদের পাওয়া যাবে না। হলেই বা নিজের মেয়ে। ওসব বজ্জাতি আমার মোটেই ভালো লাগে না। আমি যতদিন আছি ততদিন ভালো ব্যবহার করার চেষ্টা করব বৌমার সঙ্গে, কিন্তু চিন্তা হয় ভবিষ্যতের জন্য। আমি না থাকলে আমার গিন্নি আর মেয়েরা যে ওকে আরও জ্বালিয়ে খাবে সেটা বেশ বুঝি। চক্রবর্তী বললেন, এ ভারী অন্যায়। ন্যায় অন্যায় বোধ থাকলে কেউ এমন করে? আপনার ছেলে কিছু বলে না? না, তার মায়ের উপর অগাধ ভরসা, অগাধ বিশ্বাস। আর বৌমা হয়েছে তেমন। সে তো এতই ভালো মেয়ে যে একটি কথাও বলে না স্বামীকে। নিরুপমা একটা করে কথা শুনছেন আর চমকে চমকে উঠছেন। এ যে সবই তার সংসারের ঘটনা। কাঁচের গ্লাস ভাঙার জন্য বা বেশি আটা মাখা হয়ে গেলে তিনিও তো অহনাকে অমন করেই বলেন। অহনা রান্না খারাপ হলেও তো ওই কথাগুলোই বলেন। আর মেয়েদের কথা শুনে চলা, সেটাও তো করেন তিনি। কি করে এমন মিল হয়? তবে কি ওনাকে কেউ তার কথা বলে দিয়েছে সব? কিন্তু কে বলবে? নিরুপমার বাড়িতে যাদের আসা যাওয়া তাদের পরিবারের সকলকেই তো চেনেন তিনি। ভাইয়ের বিয়ের পর দুলু বুলু দুই মেয়েই ভালো করে ট্রেনিং দিয়েছিল তাকে। দুলু বলেছিল, বউকে বেশি মাথায় চড়তে দেবে না মা, প্রথম থেকে শাসনে রাখবে, আর পাড়ার লোকের সঙ্গে বেশি মিশতে দেবে না, তা না হলে তোমার ঘরের কথা বাইরে যাবে। বুলু বলেছিল, দেখো মা, বাইরের লোকের সামনে আবার যেন বকাঝোকা করো না অহনাকে। যা বলবে তারা চলে গেলে বলবে। প্রথম থেকে মেয়েদের নির্দেশ মেনে চলেন নিরুপমা। বাইরের কেউ বাড়িতে এলে যথেষ্ট সংযত থাকেন। তাছাড়া মাঝে মাঝে অহনাকে শুনিয়ে শুনিয়ে নিজের গুণকীর্তন করেন। শাশুড়ি কম বকাঝকা করতো আমাকে, তবু পাড়ার লোক বা স্বামীর কানে একটি কথাও তুলতাম না। আমার মা বাবার অবশ্য শিক্ষা ছিল এমনই। বিয়ের আগেই মা আমাকে বলে দিয়েছিল যে লাগানি ভাঙানি করা মোটেই ভালো নয়। আমিও তাই মুখ বুজেই থাকতাম।
ভদ্রলোকের কথাগুলো শুনতে শুনতে স্বামীর কথা মনে পড়ে যাচ্ছে নিরুপমার। তিনি তো প্রায়ই বলতেন, এখন আমার 2 মেয়ে, ছেলের বউ এলে তখন 3 মেয়ে হবে আমার। তাহলে কি উনি বেঁচে থাকলে এভাবেই নিরুপমার খারাপ ব্যবহারের কথা বলতেন অন্যদের কাছে? হয়তো নিরুপমার উপর খুব রাগও হতো তার। স্বামীর কথা ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন নিরুপমা। সম্বিত ফিরে পেতেই আবার কান চলে গেল উল্টো দিকের আলোচনায়। ভালো মানে? অমন ভালো মেয়ে দেখা যায় না। বেড়াতে গিয়ে আমার দুর্গতির কথা তো জানো তোমরা। কর্তা গিন্নি দুজনেরই ম্যালেরিয়ার জার্মস নিয়ে বাড়ি ফিরলাম, বিছানায় পড়লাম। বৌমা একা সামলাতে পারবে না ভেবে মেয়েদের খবর দেওয়া হলো, অথচ কোনো মেয়ে এলো না। ছেলে তো ডাক্তার দেখিয়েই খালাস, সে করবেই বাকি, তাকে তো অফিস করতে হবে। সব দায়িত্ব পড়ল বৌমার ঘাড়ে। কী পরিশ্রম আর সেবা যত্নটাই না করলো বৌমা। আমার ভালো হওয়ার অনেক পরে দেখতে এলো মেয়েরা, এসেই যথারীতি লেকচার দিতে শুরু করলো, অজুহাত দিল, কোনো উপায় ছিল না তাদের আসার। ব্যাস গলে গেল মা। বলেন কি? এতদিন জানতাম ভালোবাসা পেলে বনের পশুও বশ মানে, কিন্তু এ তো দেখছি উল্টো ব্যাপার। এত কিছুর পরও নিজেকে শোধরাতে পারেননি আপনার স্ত্রী? শুধরেছিল সাময়িকভাবে, তবে আবার কানে মন্ত্রণা পড়তেই ভোল বদলাচ্ছে। আসলে কি জানো, একেই বলে বোকার মরণ। নিজের ভবিষ্যতের কথা ভাবতে জানে না এরা। অক্ষম হলে তো ওই বৌমার উপরেই ভরসা করতে হবে নাকি? দেবনাথের গলা শোনা গেল। একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছেন ঘোষালদা? মহিলারাই আসলে মহিলাদের শত্রু। বেশিরভাগ ক্ষেত্রে এই চিত্রটাই দেখা যায়। খুব অল্প পুরুষই আছে যারা সংসারে ছোটোখাটো বিষয়ে মাথা গলায়, আর মাথা গলালেও সেখানে কোনো মহিলার উস্কানি থাকে। একদম ঠিক বলেছ তুমি। দেবনাথকে সমর্থন করলেন ভর। নিরুপমা উঠে গিয়ে দাঁড়ালেন ঘোষালদার সামনে। আপনার কথাগুলো শুনছিলাম এতক্ষণ। আপনার কটি ছেলে মেয়ে? ঘোষালদা বললেন, 3 মেয়ে, আর সবার ছোট এক ছেলে। আপনার? আমার 2 মেয়ে, একটাই ছেলে, সেও সবাইকার ছোট। আপনার পরিবারের সঙ্গে অনেক মিল আমার পরিবারের। যাই হোক, আপনার স্ত্রীকে একটু বোঝাবেন। এবার বোধহয় ভালো মন্দ বোঝার সময় হয়েছে আমাদের। এখন যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আর একদণ্ড না দাঁড়িয়ে বাড়ির দিকে পা বাড়ালেন নিরুপমা হালদার। বাড়ি ফিরে জপান্নিক সেরে আজ টিভি সুইচ না খুলে রান্নাঘরে ঢুকলেন নিরুপমা। অহনা ব্যস্ত হয়ে বলল, কি হলো মা? সিরিয়াল তো শুরু হয়ে গেছে, আপনি দেখবেন না? আপনি ঘরে গিয়ে বসুন, আমি চা নিয়ে যাচ্ছি। কি দেবো আজ? বিস্কুট না চিঁড়ে ভাজা? কিচ্ছু না, আজ আমি সিরিয়াল দেখব না। এখন আমি সুজির পোলাও বানাবো। বাবান অফিস থেকে এলে 3 জনে একসঙ্গে চা খাবো। অহনা তাড়াতাড়ি বলল, আপনি পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিলে করতে পারবো আমি। আজ আমি করি, তুমি পাশে দাঁড়িয়ে শেখো। কাল থেকে রোজ তোমাকে একটা করে রান্না শেখাবো আমি। আর কোনো দিন নিজেই করব রান্না। এখন থেকে না করলে পরে আর পারবো না। তোমাকে তো একটা টাইমে ছুটি দিতে হবে। অহনা ভয়ে ভয়ে বলল, কেন এমন বলছেন মা? আমি তো ছুটি চাইনি। কিছুদিনের জন্য সব মেয়েদেরই হেসেল থেকে ছুটি নিতে হয়। সেই রকম দিন আসুক, তখন ছুটি দেব। কিন্তু আমার অভ্যাসটা চলে গেলে তখন তো পারবো না। জানো তো, আমি আবার রাঁধুনির রান্না খেতে পারি না। অহনা অবাক হয়ে নিরুপমার দিকে তাকিয়ে আছে। তার ব্যবহারটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। নিরুপমা হাসলেন। সেসব কথা না হয় পরে ভাবা যাবে। এখন যেটা করতে এসেছি করি। বাড়িতে গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু কিশমিশ সব আছে তো? থাকলে নিয়ে এসো, আর আমাকে সুজির আর ঘিয়ের কৌটোগুলো দিয়ে যাও। অহনা তাড়াতাড়ি সব নিয়ে এলো। ও তাকিয়ে দেখল কি তৎপরতার সঙ্গে সুজির পোলাও বানিয়ে ফেললেন নিরুপমা। পবিত্র অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বসতেই সুজির পোলাও এগিয়ে দিল অহনা। মা করেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তেমনি গন্ধ উঠেছে। নিরুপমা বললেন, আমাদের প্লেটগুলোও নাও, সবাই একসঙ্গে খাই। চায়ের পটটাও নিয়ে এসো। খেতে খেতে একটা বিষয়ে আলোচনা করা যাবে। নিরুপমাকে নিয়ে নিজের প্লেটটা নিয়ে বসলো অহনা। মুখে পোলাও তুলেই বলল, অসাধারণ হয়েছে মা। এতটা ভালো না হলেও এবার থেকে আমিও মনে হয় করতে পারবো।
নিরুপমা হাসলেন। চেষ্টা করলে নিশ্চয়ই পারবে, তবে এখন অন্য একটা কথা বলবো। পবিত্র বলল, কিছু কি হয়েছে? কিছু হয়নি, তবে হবে। কালই তোকে বেড়াতে যাওয়ার টিকিট কাটতে হবে। আমি তোদের বেড়ানোর পুরো খরচটা দেব। কোথায় যাবি সেটা তোরা ঠিক কর। বাচ্চা মেয়ের মতো লাফিয়ে উঠল অহনা। সত্যি? দার্জিলিং হানিমুনে গিয়েছিলাম, এবার তাহলে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে। তবে আপনিও গেলে তবেই যাওয়া হবে, না হলে নয়। আপনাকে একা ফেলে রেখে যাব না। পবিত্র বলল, দারুণ হবে তাহলে। তুমি বলো মা, কোথায় যেতে চাও? নিরুপমা বললেন, তোরা ঠিক কর। অহনা নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে বলল, পুরী গেলে ভালো হয় না মা? আপনি জগন্নাথ দর্শন করবেন আর আমি সমুদ্র দেখব। নিরুপমা বললেন, তাই হোক। তুই দেখ কবে টিকিট পাওয়া যায়। অহনার মুখের উপর পড়া উচ্ছ্বাস দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল নিরুপমার। নিজের ঘরে ঢুকে খাটে বসতেই নিরুপমার ছোট্ট মোবাইলটা সরব হলো। বুলু করেছে ফোনটা। গলায় একরাশ উষ্মা ঝরিয়ে বলল, কি ব্যাপার গো তোমার মা? আজ বিকেলে হেঁটে এসে ফোন করলে না? আবার আমি 3বার ফোন করলাম, তাও ধরলে না। ছিলে কোথায়? নিরুপমা বললেন, রান্নাঘরে ছিলাম। আজ সুজির পোলাও করলাম অনেক দিন পর। এই ভ্যাপসা গরমে তোমার রান্নাঘরে যাওয়ার কি দরকার ছিল শুনি? খেতে ইচ্ছে হয়েছিল তো অহনাকেই করতে বলতে পারতে। ও কখনো করেছে এসব? করেনি। করতে বলবে। কচি খুকি তো নয়। তা নয়, তবে খুব একটা বড়ও নয়। এখনও ছেলে মানুষই রয়েছে ওর মধ্যে। সুজির পোলাও রান্না শিখে কি খুশি। বাব্বা, তুমি এমন করে বলছো যেন কোনো বাচ্চা মেয়ে রান্না শিখেছে। তা হয়তো নয়, তা বলে নিজেদের সঙ্গে তুলনা করিস না। তোর তো 41 পেরোবে পরের মাসে, আর ওর সবে 24 পেরুলো। হিসেব মতো তোর থেকে 16-17 বছরের ছোট। তোমার হয়েছেটা কি মা? তুমি অহনার ঝোল টেনে কথা বলছো। ভালো ঠেকছে না আমার। মনে হচ্ছে ওই মেয়ে নির্ঘাত তোমায় বশ করেছে, কোনো তুকতাক করেছে। নিরুপমা শব্দ করে হাসলেন। এসব সত্যি হয় নাকি? দেখিস বাবা, আমাকে যেন আর বশ করার চেষ্টা করিস না। অহনা আমাকে বশ করেছে ভালোবাসায়। ভালোবাসায় বনের পশুও বশ মানে। আর আমি তো একটা মানুষ। যাই হোক, এখন রাখলাম, পরে আবার কথা বলবো। লাইনটা কেটে দিয়ে শুয়েছিলেন নিরুপমা। স্টেশনে ওই ভদ্রলোকের আলোচনাটা বারবার মনে পড়ছিল তাঁর। ওদের মধ্যে একজন বলেছিলেন, ভালোবাসায় বনের পশুও বশ মানে। সেটাই এখন মুখ দিয়ে বেরিয়ে গেল। তবে কথাগুলো ভাবাচ্ছে তাঁকে। মিনিট 15-র মধ্যেই ছোট মেয়ে বুলুর ফোন এলো। কলটা রিসিভ করতে শোনা গেল বুলুর আতঙ্কিত কণ্ঠস্বর। তোমার কি হয়েছে মা? দিদি বলল তোমার কথাবার্তা নাকি একদম স্বাভাবিক মনে হয়নি। তোমার শরীর ঠিক আছে তো? অহনার বাড়ি থেকে কেউ কি এসেছিল? কি উল্টোপাল্টা বকছিস? অহনার বাড়ি থেকে কেউ আসার সঙ্গে আমার শরীর খারাপের কি সম্পর্ক? মা, তুমি বুঝতে পারছো না। তোমাকে কেউ মিষ্টির সঙ্গে কিছু খাইয়ে দেয়নি তো? শুনেছি এসব করে অনেকে। নিরুপমার পক্ষে এরপর আর ধৈর্য রাখা সম্ভব হচ্ছিল না। তিনি রাগত স্বরে বললেন, আমাকে নিয়ে অত মাথা ঘামাতে হবে না তোদের দু বোনকে। অনেক তো ভাবলি এই সংসারের কথা। এবার নিজে নিজে সংসার নিয়ে ভাব একটু। আমার এখন আর কথা বলতে ভালো লাগছে না, রাখলাম। ফোন রেখে চোখ বন্ধ করে আবার ভাবছিলেন নিরুপমা ওই ঘোষাল পদবীর ভদ্রলোকের মুখে শোনা আজকের কথাগুলো। পবিত্র দরজায় এসে ডাকল, মা, ঘুমিয়ে পড়েছ? নিরুপমা বললে, না না, ঘুমাইনি। কি বলবি বল। হ্যাঁ রে, টিকিট পেলি? পুরীর তৎকাল টিকিট পাওয়া যাচ্ছে AC 2 টায়ারে। কাল রাত্রে ট্রেন। এত তাড়াতাড়ি কি যেতে পারবে? না হয় কিছুদিন পরের জন্য কাটি। পুজোর ছুটিতে আবার ভিড় বেশি হবে। পুজোর আগে কি পরে কাটাই ভালো। তবু আমি তোমাকে জিজ্ঞেস করতে এলাম। অনলাইনে আবার একটু দেরি করলে দেখবো হয়তো বুক হয়ে গেছে। নিরুপমা বললেন, তুই এক্ষুনি যা, পাচ্ছিস যখন কেটে ফেল। আমরা কালই যাব। তুই তো ছুটি নিস খুব কম। কাল অফিসে গিয়ে ছুটির ব্যবস্থা করতে পারবি তো? সেটা হয়ে যাবে। তাহলে আমি যাই, কেটে নিই টিকিট 3টে। যা, কিন্তু টিকিট পেলেও সকালের আগে অহনাকে বলবি না। ও উত্তেজনায় রাতে ঘুমোবে না। ঠিক আছে, বলবো না। কথাটা বলে বেরিয়ে এলো পবিত্র।
যেতে যেতে মায়ের দিকে পিছন ফিরে তাকালো। মা কখনো বৌমা ছাড়া ডাকে না অহনাকে, আজই প্রথম নাম ধরে ডাকলো। আজ সন্ধ্যের থেকে মাকে বেশ অন্যরকম লাগছে পবিত্রর। কিভাবে যেন একটা মিরাকল ঘটে গেছে। যাই হোক, ভালো কিছু ঘটেছে যখন, তখন এই নিয়ে মাথা ব্যথা না করে টিকিটটা চটপট কেটে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দিন 7 পর আজ আবার হেঁটে এসে স্টেশন চত্বরের নির্দিষ্ট বেদিটায় বসলেন নিরুপমা। আজ তার হাতে একটা বটুয়া টাইপের ব্যাগ রয়েছে। মিনিট 2 পরেই ঢুকলেন 4 জনের গ্রুপটা। অপর দিকের বেদিতে যথারীতি বসে পড়লেন ঘোষালদা, ভরদা, চক্রবর্তী ও দেবনাথ। ঘোষালদার গলা শোনা গেল, আপনি তো বেশ কয়েকদিন আসেননি, শরীর ভালো ছিল তো? উঠে ওনাদের দিকে এগিয়ে যেতে নিরুপমা বললেন, হ্যাঁ ভালোই ছিলাম, বলতে পারেন বেশ আনন্দেই ছিলাম। পুরীতে বেরিয়ে এলাম ছেলে আর বৌমার সঙ্গে। আপনাদের জন্য জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে ওখানকার খাজা এনেছি। সকলের হাতে একটা করে প্রসাদের প্যাকেট ধরিয়ে দিয়ে নিরুপমা বললেন, আপনারা আমার নাম নিশ্চয়ই জানেন না, আমি নিরুপমা হালদার। আমার বয়স 61। আপনারা মনে হয় সবাই আমার থেকে বড়, বড় দাদার মতো। আপনাদের আলোচনা থেকে অনেক শিক্ষা পেয়েছি, সেই জন্যই আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। রজত দেবনাথ বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি এই গ্রুপের মধ্যে ছোট, তাও আমি 62 ক্রস করলাম। ঘোষালদা, ভরদা, চক্রবর্তীদা এরা অনেকটাই বড়। তবে একটা কথা ঠিক বলেননি, আমরা কিন্তু শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখি না। আমাদের মধ্যে ঘোষালদা মানে বিনয়চন্দ্র ঘোষাল একজন আদর্শবান শিক্ষক। মানুষকে উপযুক্ত শিক্ষা দেওয়ার ক্ষমতা উনিই রাখেন। স্থান কাল পাত্র ভুলে বিনয় ঘোষালের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন নিরুপমা। বিনয় ঘোষাল তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। এ কী করছেন? প্রণাম নেওয়া আমার পছন্দ নয়, শ্রদ্ধা অন্তর থেকেই করা যায়। আপনি আনন্দে থেকেছেন জেনে খুব ভালো লাগলো। জীবনটা খুব ছোট্ট, কখন কে চলে যাব কেউ জানি না, তাই যতক্ষণ বাঁচব ততক্ষণ ভালো থাকার ও অন্যকে ভালো রাখার চেষ্টা করা উচিত আমাদের, তাই নয় কি? একদম ঠিক বলেছেন আপনি। অন্যকে ভালো রাখতে পারলে যে এত আনন্দ হয় তা আগে বুঝতাম না। আজ আর বসবো না, একটু তাড়াতাড়ি বাড়ি যাব। নিরুপমা স্টেশন চত্বর ছেড়ে নেমে আসতেই রজত দেবনাথ বললেন, কি ব্যাপার বলুন তো ঘোষালদা? সেদিন আপনি আমাদের যা শিখিয়ে রেখেছিলেন সেই মতো কথা বলেছিলাম আমরা। বলেছিলেন ওই ভদ্রমহিলা ছেলের বৌমাকে ভালো চোখে দেখেন না, তাই একটু শিক্ষা দেবেন। কিন্তু আপনি ওনার কথা জানলেন কি করে? কথাটা সেদিনের পর থেকে আপনাকে আর জিজ্ঞাসা করা হয়নি। বিনয় ঘোষাল বললেন, সত্যি সে এক বলার মতোই ঘটনা। ওই ভদ্রমহিলার বাড়িতে যে মেয়েটি কাজ করে তার নাম রেখা। ওর বোন শিলা আমাদের বাড়িতে কাজ করত। শিলার বিয়ে হয়ে যাওয়ায় কাজটা এখন ওর দিদি রেখা করছে। ওই রেখার কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। রেখাকে ওর শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নিজের গতর খেটে খায়, বঞ্চিত একটা মেয়ে, অথচ কি উদার মন। প্রদীপভর বললেন, কীরকম? তোমরা তো জানো আমার একটিই মেয়ে, ও একজন শিক্ষিকা। বিয়ে হয়ে গেছে 10 বছর আগে। ও যখন আসে বাড়ি মাতিয়ে রাখে। ভাইয়ের বউয়ের সঙ্গে ওর খুব ভাব। আমার স্ত্রী পুত্রবধূ মেয়ের মধ্যে যে একটা খুব ভালো রিলেশন আছে সেটা কাজ করতে করতে লক্ষ্য করতো রেখা। একদিন আমি সকালে খবরের কাগজে চোখ রেখে চা খাচ্ছিলাম, হঠাৎ এসে আমার পা দুটো জড়িয়ে ধরল ও। বাবু, একটা কিছু করুন আপনি। আমি তো কিছু না বুঝে তাড়াতাড়ি ওকে টেনে তুললাম। দেখলাম ওর চোখে জল। আমার গিন্নি আর বৌমা ছুটে এলো। গিন্নি বলল, কি হয়েছে তোর রেখা? তখনই ও জানালো নিরুপমা হালদার তার বৌমার সঙ্গে কী ধরনের আচরণ করে। বউটা লুকিয়ে কাঁদে, কিন্তু কাউকে কিছু বলে না। বিকেলে যখন ও কাজে যায় তখন রোজই দেখে নিরুপমা মেয়েদের সঙ্গে ফোনে কথা বলছে। রেখা ঘর ঝাঁট দিতে গেলে শুনতে পায় কিছু কিছু কথা। ও বুঝতে পারে যে মেয়েরাই মাকে বদবুদ্ধি দেয়, তাই উনি বৌমার সঙ্গে অমন খারাপ আচরণ করেন। দেখে বউটার জন্য রেখার খুব কষ্ট হয়। সব শুনে আমার স্ত্রী বলল, সে তো বুঝলাম, কিন্তু বাবু কি করতে পারবে এর জন্য? এটা তো অন্যের বাড়ির ব্যাপার। রেখা বলল, বাবু যেমন সকাল বিকেল হেঁটে স্টেশনে যায় তেমনি ওই গিন্নিমাও যায়। যদি একটু তাকে বুঝিয়ে বলেন। বাবু তো মাস্টার মশাই, বাবুর কথা ঠিক শুনবে গিন্নিমা।
রেখা না হয় পড়াশোনা না করা অবুঝ মেয়ে, ও এমন অনুরোধ করতেই পারে। কিন্তু আমার বৌমা রিনি অবুঝের মতো আবদার করলো, প্লিজ বাবা প্লিজ একটু চেষ্টা করে দেখো না। বললাম, মুখ চেনা কিন্তু সেভাবে কথা তো বলি না, কিছু বলতে গেলে তো অপমান করবে আমাকে। গিন্নি শুধু যোগ দিল, করবে, তাতে কি তোমার গায়ে ফোসকা পড়বে? বললাম, সবাই যখন বলছো চেষ্টা করে দেখব। ওদের কাছে বললেও বলা হলো না, ভদ্রমহিলাকে আগ বাড়িয়ে কিছু বলতে গেলে বেচারা রেখা যে ফ্যাসাদে পড়বে সে কথা কেউ ভাবেনি। তখনই এই প্ল্যানটা করেছিলাম। বাড়ি গিয়ে সবটুকু বললুম, শুনে রিনি তো ভীষণ খুশি, কিন্তু সেদিনকার সেই মিথ্যে নাটকটা যে এতটা কাজে দেবে সেটা বুঝিনি। রেখা 3 দিন আগে আমাকে এসে প্রণাম করলো, বলল, বাবু আপনি যা করেছেন তার তুলনা হয় না। ও বাড়ির গিন্নিমা ছেলে বউকে নিয়ে 5 দিনের জন্য পুরী বেড়াতে গিয়েছিল, ফিরে থেকে সে যেন অন্য মানুষ। ছেলের বউকে খুব ভালোবাসছে, আপনাদের মতো নাম ধরে ডাকে, তুই বলে, বৌমনিও আর শাশুড়িকে আপনি বলে না, তুমি তুমি করে কথা বলে, দেখে আমার খুব আনন্দ হয়। বললাম, সে তো বুঝলাম, কিন্তু আসল কাজটা তো করলি তুই, অথচ তোর নাম জানানো গেল না। রেখা বলল, সে না হোক, নিজে শ্বশুরবাড়িতে সুখ পাইনি, তাই অন্য কেউ কষ্ট পেলেও খারাপ লাগে, সবাই মিলেমিশে আছে দেখলে মনে শান্তি পাই। হলধর চক্রবর্তী বললেন, সত্যি, এই না হলে তুমি অঙ্কের মাস্টার, কেমন সুন্দরভাবে সলভ করলে বলো দেখিনি। রজত দেবনাথ বললেন, শুধু কি অঙ্কের মাস্টার, হেডমাস্টার বলে কথা। বিনয় ঘোষাল বললেন, আমার গুণকীর্তন না করে একবার তোমরা রেখার কথা ভাবো, ওর উপর তো শিক্ষার আলো পড়েনি, তবুও কত উদার মানসিকতা। প্রদীপ ভর বললেন, তুমি ঠিক বলেছ ঘোষাল, সেদিন যখন রজত বলছিল মহিলারাই মহিলাদের শত্রু, তখন আমি কথাটাকে সমর্থন করেছিলাম। আজ উল্টো কথা বলছি, মহিলারা মহিলাদের মিত্রও হয়, তারা ইচ্ছে করলে অনায়াসেই পারে নিজের ও অপরের সংসারকে আনন্দে ভরিয়ে রাখতে। তবে ঘোষালদা বুঝিয়ে দিলেন যে কাজ থেকে অবসর নিলেই কাজ শেষ হয়ে যায় না, কাজ করব ভাবলে কাজ থেকে যায় আমরণ। আমাদের সকলেরই উচিত ঘোষালদাকে অনুসরণ করা। রজত দেবনাথকে সমর্থন করলেন সবাই। 4 জনের গ্রুপটা যখন স্টেশন চত্বর থেকে নেমে রাস্তায় পা রাখলেন, তখন হালদার বাড়ির রান্নাঘরে চলছে সিঙাড়া ভাজার প্রস্তুতি, একই সঙ্গে চলছে শাশুড়ি বউয়ের মজার খুনসুটি। অহনার অপটু হাতের গড়া অদ্ভুত আকৃতির সিঙাড়া দেখে হেসে লুটুপুটি খাচ্ছেন নিরুপমা। অহনাও যোগ দিয়েছে সেই হাসিতে, কারণ এই হাসি বিদ্রূপের নয়, শুধুই মজার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।